Assalamu alaikum, সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু দি মিট দ্য গভর্নর শো। দিস ইজ আকরাম হুসাইন। আমরা প্রতি সোমবার আপনাদের জন্য এই অনুষ্ঠানটি আয়োজন করে থাকি। মিট দ্য গভর্নর প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের ইন্ডাস্ট্রির ইতিহাস, ঐতিহ্য, অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে কথা বলার চেষ্টা করি। পাশাপাশি আমাদের এই সময়কার কোভিডকালীন সময়ে কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, কী ধরনের স্ট্রাগলিং টাইম আমরা ফেস করছি এবং এ থেকে উত্তরণের কিভাবে আমরা উত্তরণ ঘটাতে পারি, কী ধরনের সুযোগ, উত্তরণের ক্ষেত্রে কী ধরনের সুযোগ সৃষ্টি করা যেতে পারে। আজকের যে বিষয়বস্তু নিয়ে আমরা কথা বলবো, সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে হয়তোবা জেনে থাকবেন। আমরা দেখেছি যে এই কোভিডকালীন সময়ে যদিও রেস্টুরেন্ট গুলো বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হচ্ছে, ডাইনিং বন্ধ হচ্ছে, কিন্তু অনেকের মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা আছে যে একটি টেকওয়ে ওপেন করার ক্ষেত্রে। কারণ আমরা জানি ডেলিভারি দেওয়া বা টেকওয়ে ওপেনিংয়ের ক্ষেত্রে এখন এক ধরনের সুর উঠেছে, যদিও অনেকেই বুঝে না বুঝে অনেক কিছু আমরা করছি। আজকে আমরা চেষ্টা করব আজকের মিট দি গভর্নর প্রোগ্রামের মাধ্যমে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে। আর তাই প্রত্যেকটি পর্বে আমরা এই সম্পৃক্ত টপিকের উপর বেস করে কয়েকজন অতিথিকে আমন্ত্রণ জানাই, যারা কেউ আমাদের স্টুডিওতে থাকেন, এবং আমরা যে কোনো একজনকে আমরা অনলাইনে জয়েন করিয়ে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। তবে আজকে আপনাদের সাথে যারা কথা বলবেন তারা তার স্ব পেশা থেকে অভিজ্ঞতা সম্পন্ন, এবং তারা তাদের মধ্য থেকে যে অভিজ্ঞতাটা আপনাদের সামনে তুলে ধরবেন, আশা করছি অদূর ভবিষ্যতে যারা এ নিয়ে পরিকল্পনা করছেন অথবা যাদের এই পরিকল্পনা জানার একটি ইচ্ছে ছিল, কিছুটা হলেও তাদের উপকারে আসবে। এবং এনটিভি মিট দ্য গভর্নর প্রোগ্রামটি আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে কিছুটা তথ্য দেওয়ার জন্য, উপাত্ত দেওয়ার জন্য, যেভাবে আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের কারি ইন্ডাস্ট্রি আরো বেশি এগিয়ে যেতে পারে, আমাদের কারি ইন্ডাস্ট্রি যাতে অন্যের কবল থেকে মুক্ত হতে পারে। লেটস মিট দি গভর্নর্স টুনাইট। আমাদের আজকের যারা অতিথি আছেন আমি প্রথমেই পরিচয় করে দিতে চাই। প্রত্যেকটি পর্বে আমরা চেষ্টা করি একজন প্রবীণ এবং একজন নবীনের সমন্বয় ঘটানোর জন্য। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে প্রথমেই পরিচয় করে দিতে যাচ্ছি আমার সাথে যিনি আছেন, আবুল কালাম আজাদ ছোটন। অনেক গুণে উনি গুণান্বিত, অনেক ডেজিগনেশন দেওয়া যায়, কিন্তু আজকে ইন্ডাস্ট্রি লিডার অ্যান্ড দি গভর্নর অফ দি বাদশাহ রেস্টুরেন্ট। আমি ওয়েলকাম টু দি শো ছোটন ভাই। Thank you very much, Akram bhai, for your kind invitation to Thank be you. here tonight. Thank you. Thank you. And I've got another young generation, the inspirational governor as far as we can search, and someone who is inspirational in this community, in this industry. And he is none other than our Safwan Chaudhary, the governor of British Raj Royston. Akram bhai, dhanyabad. Assalamu alaikum. Thank you very much for joining this evening. Thank you. অ্যান্ড আমাদের একটি প্রোগ্রাম করার ক্ষেত্রে যাদের ভূমিকা সবসময় বেশি প্রয়োজনীয় বোধ করি আমরা, যারা হচ্ছেন ইন্ডাস্ট্রি এক্সপার্ট, এবং যারা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমাদেরকে উৎসাহ দিয়ে থাকেন, অনুপ্রেরণা যোগান, এবং যাদের মাধ্যমে আমরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ বা আমাদের মধ্যে যে কোনো ধরনের পরিকল্পনা যারা খুব সুন্দরভাবে গোছানো আকারে আমাদেরকে দিতে পারেন। আর এরা প্রত্যেকটি ক্ষেত্রেই তাদের ভূমিকা অপরিহার্য। একটি প্রোগ্রাম শুরু করার ক্ষেত্রে যেভাবে পৃষ্ঠপোষক প্রয়োজন, একটি ব্যবসা শুরু করার ক্ষেত্রে তেমনিভাবে একজন অ্যাকাউন্টেন্ট দরকার, এবং সেই অ্যাকাউন্টেন্টরা বিভিন্নভাবে উপকারে আসেন। তারা বাজেট ক্রিয়েটিং এর ক্ষেত্রে কস্ট ইফেক্টিভনেস কমানো বা বাড়ানো, এই ধরনের বিভিন্ন বিষয়ে তারা কিন্তু এক ধরনের ভূমিকা রাখতে পারেন, এবং সেই ইতিবাচক ভূমিকার মাধ্যমে একটি ব্যবসা প্রতিষ্ঠান অনেক দূরে এগিয়ে যেতে পারে। আমি যার কথা বলছি তিনি হচ্ছেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি। আমরা যাকে কাউন্সিলর হিসেবে চিনতাম, একজন রাজনীতিবিদ হিসেবে চিনতাম, পাশাপাশি তিনি একজন অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টেন্টসের স্বত্বাধিকারী, মোহাম্মদ আয়াস মিয়া, ইন্ডাস্ট্রি এক্সপার্ট এবং আমাদের মিট দ্য গভর্নর প্রোগ্রামের একজন পৃষ্ঠপোষক। মোহাম্মদ আয়াস মিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে জয়েন করার জন্য। থ্যাংক ইউ আকরাম ভাই, আপনি আমারে ইনভাইট করার লাগি এবং আজকের এই সুন্দর প্রোগ্রাম করার লাগি। থ্যাংক ইউ আজ ভাই। আপনাকে দিয়ে শুরু করি প্রথম অংশটা, এরপরে আমাদের দুজন গভর্নর আছেন এখানে, এর মধ্যে একজন প্রবীণ আছেন, নবীন আছেন। আমাদের আজকের যে বিষয়বস্তুটা, দ্য হিডেন কস্ট অফ ওপেনিং এ টেকওয়ে। আজ ভাই, আপনার কি মনে হয় যে আমরা আসলে একটা টেকওয়ে ওপেন করার ক্ষেত্রে, আমি একটু ইন জেনারেল কস্টটা নিয়ে একটু কথা বলতে চাই।
জি, ধন্যবাদ এনটিভি কে এবং আকরাম ভাই সহ কলাকৌশলী যারা আছেন এবং আমার প্যানেলিস্ট কলিগ বন্ধু ভাই যারা আছেন সবাইকে ধন্যবাদ, যারা দর্শক শ্রোতা ভিউয়ার্স তাদেরকে মোবারকবাদ জানাই। জি, অত্যন্ত সুন্দর টপিক, কারণ গত লকডাউনের পর থেকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে অনলাইন বেস যে কোম্পানিগুলা সেলসগুলা, মানুষ যেহেতু বাইরে সচরাচর যাওয়ার একটু রিস্ট্রিকশন আছে, রেস্টুরেন্টে গিয়া ডাইনিং করার একটু রিস্ট্রিকশন থাকায় ঠিক ওয়ে বিজনেসের উপর কাস্টমার একটু গুরুত্ব দিয়েছেন গত কয়েক মাস আমরা দেখেছি। এবং পূর্বের যে লকডাউন হয়েছিল সেই লকডাউনে কিন্তু টেক ওয়ে বিজনেস কিন্তু ভালো করেছে, বাট বর্তমান যে লকডাউনে অনেক ভালো করে নাই, বাট আগের লকডাউনে ভালো করেছে। সো টেক ওয়ে আমাদের বাঙালি কমিউনিটির যে প্রায় 10 থেকে 12,000 বিজনেস আছে এর মধ্যে বিরাট একটা অংশ কিন্তু টেক ওয়ে। এবং এই টেক ওয়ের মাধ্যমে এই ব্রিটেনের যে মেইন স্ট্রিম যে ইকোনমিক কিন্তু ভালো একটা কন্ট্রিবিউশন করতেছেন। হাজার হাজার টেক ওয়ে আমাদের এই টেক ওয়ের মাধ্যমে আমাদের এমপ্লয়মেন্ট সংকট এবং লোকাল ইকোনমিকে কিন্তু কন্ট্রিবিউট করতেছেন। সো এই সব দিক দিয়ে টেকওয়ে বিজনেসের কিন্তু গুরুত্ব আমাদের কমিউনিটিতে তথা এদেশে অত্যন্ত অপরিসীম বলবো। সো টেকওয়ে করাটার ব্যাপারে আগে আমি বাংলায় বলি, যেহেতু আমাদের ভিউয়ার সব বাঙালি, তাই বাংলায় বলি আমি। তো টেকওয়ে রেস্টুরেন্টের চেয়ে অনেক সময় আমরা মনে করি যে টেকওয়েটা কম বাজেটে হয়ে যায়, বাট এরপরেও একটা আনুষঙ্গিক খরচ যেটা লাগে, যে প্রথম খরচটা হলো তার প্রিমিয়াম। যে আপনি যদি একটা এক্সিস্টিং বিজনেস ক্রয় করেন, তাহলে যে আগের প্রিভিয়াস যে গাবনার থাকেন তাদেরকে একটা প্রিমিয়াম দিয়ে একটা কিনতে হয়। আর যদি লোক আপ শপে নতুন ভাবে করেন, তাহলে তো আনুষঙ্গিক যে সেট আপ কস্ট, আপনার ইকুইপমেন্ট, ফিক্সার, ফিটিং, প্রিমিজেস যে কস্টগুলো আসে, এইটা একটা বিজনেসের একটা বড় একটা কস্ট, প্রথম যে প্রাথমিক ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আমরা বলি। সো এটা দুই ধরনের। আপনি হয়তো নতুন একটা বিজনেসকে, একটা লক আপ শপকে কাউন্সিলের প্ল্যানিং পারমিশন আনার পর আপনি এটাকে টেকওয়ে হিসাবে রূপান্তরিত করতে পারবা, বাট এতে করি অনেক সময় খরচটা বেশি হয়ে যায়। যেমন সবগুলা ইকুইপমেন্ট আপনি কিনতে হইব, ফিক্সার ফিটিং কিনতে হইব, বা ইন্টারনাল যে কাজকর্মগুলো আছে টেকওয়ের ভিতরে এগুলা করতে হইব। আর যদি এক্সিস্টিং একটা বিজনেস আপনি ক্রয় করেন, তাহলে এটা রিলেটিভলি ইজি হয়, তবে একটা প্রিমিয়াম পয়সাটা দেওয়া লাগে যে প্রিভিয়াস ওনারদেরকে। এটা গেল ইনিশিয়াল। এরপর হলো লিগেল কিছু কস্ট। সো লিগেল কস্ট হলো যেমন লিজটা ট্রান্সফার করতে আপনার একজন সলিসিটার লাগবে, এবং সলিসিটারের মাধ্যমে আপনি যে আইনগত যে কাজগুলো আছে সেই কাজগুলো সমাধান করার পর আপনার লিজটা কমপ্লিট করে আপনার নামে আনতে পারেন। বাট এখানে একটা প্রবলেম, আমরা একটু আপনার কাছ থেকে আরেকটু ডেপথ যেতে চাই, যেটা নাকি এই বিষয়গুলো তো পলিসি ওয়াইজ অবভিয়াসলি মেইনটেইন করতে হয়, কিন্তু টেকওয়ে শুরু করার পরে ইন জেনারেল কস্টগুলো কি চিন্তা করতে হয়? যেমন ধরেন স্টাফ কস্ট, ট্যাক্স, ভিএটি বা রেন্ট এবং রেট। জি, এরপরে আপনার লিজ আসার পরে যে সময় আপনি শুরু করবেন, তখন বিভিন্ন ভাবে হয়তো লিমিটেড কোম্পানি অথবা পার্টনারশিপ অথবা সোল ট্রেডার করবেন। করার পর অবশ্যই অবভিয়াসলি আপনাদের একজন অ্যাকাউন্টেন্টের অ্যাডভাইস লাগবে ফ্রম বিগিনিং থেকে। অনেক সময় আমাদের কমিউনিটি একটা ভুল করেন অনেকে, যে 3 মাস 6 মাস পরে তারা অ্যাকাউন্টেন্ট ধরেন। তো কাজেই অনেক সময় যে প্ল্যানিং করতে অনেক সময় রং প্ল্যানিং হয়ে যায়। তাই আমার অনুরোধ থাকবে, যখনই আপনি ডিসিশন নেবেন যে বিজনেস করবেন বা টেকওয়ে করবেন, ওই সময় যদি আপনি একজন অ্যাকাউন্টেন্টকে অ্যাপয়েন্ট করেন এবং বিগিনিং থেকে একটা প্ল্যানিং, একটা পরামর্শ করে কিভাবে আপনি অগ্রসর হবে, তখন অনেকটা ইজি হয়ে যাবে। বিগিনিং এ যখন আমরা ডিপেন্ড করে বিজনেসের টার্নওভারের উপর, যদি টেকওয়েটার টার্নওভার 85,000 এর উপরে থাকে বছরে, অথবা যদি প্রিভিয়াস ওনার যদি বিএটি রেজিস্টার থাকেন, তাহলে আপনি প্রথম থেকে বিএটি রেজিস্টার্ড হতে হবে। যদি প্রিভিয়াস ওনার বিএটি রেজিস্টার থাকেন, তাহলে এটারে আমরা কই ট্রান্সফার এজ এ গোয়িং কনসার্ন বেসিস, তখন আপনি সঙ্গে সঙ্গে বিএটি রেজিস্টার্ড হতে হবে। আর যদি প্রিভিয়াস ওনার বিএটি রেজিস্টার থাকেন না, তাহলে আপনার একটা অপশন আছে, যেদিন আপনার বিজনেসের টার্নওভার 85,000 এ যাবে, থ্রেশহোল্ড মিট করবে, তখন থেকে আপনি বিএটি রেজিস্টার করবেন। সো এইটা হইল গিয়ে একটা অপশনাল। সেকেন্ড, পিওআই কিন্তু কম্পালসারি বিগিনিং থেকে। আপনি যেদিন থেকে স্টার্ট করবেন সেদিন থেকে আপনি অ্যাকাউন্টেন্টের থ্রুতে অথবা আপনি নিজে যদি পারেন পিওআই সাথে রেজিস্টার্ড হওয়া লাগে, এবং প্রত্যেক মাসে আরটিআই রিয়েল টাইম অনলাইন যেটা পিওআই সাবমিশন, ওইটা প্রত্যেক মাসে দেওয়া লাগে। এখন এই যে ধন্যবাদ আয়েশ ভাই, আমরা আসবো আপনার কাছে। আমরা একটু কথা বলতে চাই। আমাদের সাথে আজকে এখানে উপস্থিত আছেন সাফওয়ান চৌধুরী। হি ইজ দি গভর্নর অফ রাজ
British Raj. British Raj, a very beautiful name. The Raj itself is a king. বাংলায় আমরা এটাকে রাজ বলি। সো সাফন, আমরা হিস্ট্রির দিকে একটু যাচ্ছি পরে, যেহেতু আমাদের অ্যাকাউন্টেন্ট কথা বলেছেন এই বিষয়টা নিয়ে। আপনি নিজেও একজন টেক আউট গভর্নর। সো আমাকে আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি বলেন যে আসলে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো কতটুকু এখন ইফেক্টিভলি করতে পারছে, মানে কস্ট, আমরা আমাদের যে আজকের টপিকটা হিডেন কস্ট, কি ধরনের হিডেন কস্ট একটা টেকওয়ে ওনার ফেস করতে পারে যা নাকি তারা প্রথম দিকে জানতে পারছে না, যেটা অ্যাকাউন্টেন্ট সাহেব বলেছেন ওইটা কিন্তু এক ধরনের ইন জেনারেল কস্ট, এটা লাগবে। আর যে হিডেন কস্টগুলো আসলে আপনারা কি ধরনের হিডেন কস্টগুলো ফেস করছেন এমত অবস্থায়? এখন ভাই প্রথমে থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড ইন্ট্রোডাকশন। আর আমাদের অ্যাকাউন্টেন্ট সাহেব আইসমিয়া বলেছেন যেগুলা কস্ট আছে ইন দ্য সেট আপ অ্যান্ড দ্য উইথ রিগার্ডস টু দ্য হিডেন কস্ট, অনেকে জানেন না বা জানেন তো একটু গ্রে এরিয়া ইন দ্য বিজনেস ইজ অ্যাকচুয়ালি উই নিড টু ব্রেক ডাউন what is the cost in business. একটা শব্দ উনি বলেছেন যে the planning is very key in the business. একটা প্ল্যান যদি আপনি রাখেন in the business formula, যে we need 20% to pay our wages, another 20% আপনার মাল সামানা, 10 to 15% on utilities, rent, gas, electricity, telephone, etc. তারপর 10% to 15% marketing. You're left with 15 to 20%. এখন যদি হিডেন কস্ট থাকে আপনার 15-20% থেকে বেশি, you are in loss, not in profit. The hidden cost, for example, is online commission, third party commission, external partners, and various other things. Maybe আপনি হিসাবে রাখেন নাই যে একটা রেট আছে বিল্ডিং এর উপর, তবে একটা সার্ভিস চার্জ আছে যদি ফ্রি হোল্ড প্রপারলি হয় ইন এ লং লিজ, লাইক লাইফ লং লিজ। অনেক হিডেন কস্ট আছে বিজনেসে, যদি ভালো সলিসিটর বা ভালো অ্যাকাউন্টেন্ট না থাকে, খোঁজ খবর না নিতে পারে, বা ইভেন এ গুড বিজনেসম্যান না হইলে, ইউ হ্যাভ আ ফিউ হিডেন কস্ট। সো অ্যাকচুয়ালি প্ল্যানিং, উনি যেটা বলছে, প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য প্ল্যানিং এর ক্ষেত্রে সাফওয়ান, আপনি কি ধরনের প্ল্যানিং করেন যে আপনার হিডেন কস্টগুলোকে কমানোর জন্য বা কোনো হিডেন কস্ট না আসার জন্য? হোয়াট ইজ ইয়োর প্ল্যান? অলওয়েজ আই বিলিভ, আকরাম ভাই, যে অ্যানালাইজ ইয়োর বিজনেস, কোথায় আপনার বেশি আসতেছে, কোথায় কম আসতেছে, তবে what you can improve every week or every month. আর যদি প্রপার ডিপলি ইনভেস্টিগেট করেন, you find the solution. For example, কাস্টমারের সঙ্গে যোগাযোগ করা, যে the third party is not good for the business, not good for the customer. Regular marketing, regular communication with the community, not necessarily customer base, but all surrounding community সঙ্গে যদি একটা টাচ থাকে, you will be able to, remove those hidden costs. If I ask you one very simple question, Please. Safwan, look, you said that third party commission, you are very you emphasized on these points, third party commission, but how are you going to survive with third party? Because nowadays always people are thinking about that we need water, so they are not really prepared on their own platform, and they are not keen to have this. So what do you think on that, and what's your message to them? I don't know how you are surviving using third party, or so I will have this answer from you. I think we can put it quite simply. Example in this room, আজকে আপনি একটা টাই পড়ছেন, আমি একটা পড়ছি, চাচা একটা পড়ছেন, we are different, distinct. Each business should have its distinct image. আপনার এখন একটা USP আছে, unique selling point, আমার একটা আছে, চাচার একটা আছে, but in a third party is the third party. Everybody is the same there. In the business, it's very, very important to have your own image, own brand, own marketing. And যদি শক্ত থাকে, if you have a solid brand or solid marketing and you have a solid product, product is also very important. They go hand in hand. If you have very good marketing and not a good product, is a problem. তারপর if you have a very good product, no marketing, is a problem. Third party is very good. Third party, আমি বলি না যে third party is wrong, but third party যখন dominate করে ব্যবসা, it's actually a worthless business because you're stuck. Thank you. আমরা সেকেন্ড সেগমেন্টে একটু আলোচনা করার চেষ্টা করব যে থার্ড পার্টি আসলে কতটুকু গুড এবং কতটুকু ব্যাড. So probably I will have an answer from you. Let's speak to one of our very prominent guests tonight, industry leader Abul Kalam Azad Choton. Choton bhai, thank you very much for joining with us tonight. And আপনার কাছে
আর কি প্রশ্ন রাখতে পারি? একটাই প্রশ্ন থাকতে পারে, আপনারা ইন্ডাস্ট্রিকে এই পর্যায়ে যে যে অবস্থায় আমরা আছি, ছোটন ভাই, কোভিড-19 আমাদেরকে অনেক ধরনের বাধার সম্মুখীন হতে হয়েছে। আপনি নিজে একজন গভর্নর, আর আজকের যে বিষয়বস্তু নিয়ে আমরা কথা বলছি এই বিষয়ে আপনি কি মনে করেন যে আসলে আমাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কোন বিষয়টি বর্তমান সময়ের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? ধন্যবাদ আকরাম ভাই, এবং যারা ইন্টারভিউ করা কৌশল তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি খুব খুশি আমার আয়াস ভাই আজকে আমাদের সাথে আছেন, বাদিদা স্যার আছেন। নাইস, দে অলরেডি খুব সুন্দর কথাগুলো বলছেন। আসলে আপনাদের কথা শুনে আমি কিন্তু অনেক আগে চলে গেছি। কারণ আমি যে সময় টিকিও ব্যবসা শুরু করেছি 1983-তে, যে টাউনে আমি সাসেক্সে, এবং আই ওয়াজ দ্য ফার্স্ট। আমি একটু ইন্টারফেয়ার করি। আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাদশা, আর সাফন ব্যবসা প্রতিষ্ঠানের নাম হচ্ছে রাজ। আপনারা চাচা ভাতিজা, মানে ব্যবসা মানে আপনারা কি একসাথে নামগুলা এগুলো কোইন্সিডেন্ট বলা যায়, মানে মিলে গেছে আর কি। তো আমি যেটা আপনার যে কোয়েশনটা আমি কিন্তু খুব ভালোভাবে শুনতেছি, সেজন্য কথাগুলো বলছি। বিগিনিং যখন আমরা এই 80 দশকের কথা বলছিলাম, যখন আমরা ব্যবসাটা শুরু করেছি, তখন আমাদের যে প্ল্যান বলতে তেমন কিছু ছিল না। বাস্তবতার সাথে যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট বাংলাদেশে যারা অনেকেই জাস্ট মানে একজনকে দেখে আরেকজনকে ফলো করে এবং কাজ করে, কাজ থেকে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা সঞ্চয় করে বন্ধু বান্ধবের সাথে একটা সম্পর্ক গড়ে ওঠে, তিনজনে মিলে একটা পার্টনারশিপ। তখনকার দিনে এইভাবে রেস্টুরেন্ট গুলো ছিল না, একদম বেসিক অবস্থায় রেস্টুরেন্ট ছিল, এবং রেস্টুরেন্ট করতে তেমন একটা পয়সা লাগতো না। চারজনে মিলে 5,000 পাউন্ড করে 20,000 হয়ে গেল, আর আয়ের ডেকোরেশন আর 20,000 ব্যাংকে কিন্তু তখন পয়সা দিত, যেটা আমি শুরু করেছি। আমি যখন লন্ডন আসি মাত্র 1 বছর কাজ করেছি, 1 বছর পরে কিন্তু আমি আমার নিজস্ব ব্যবসা শুরু করেছি। এগুলোর মধ্যে মধ্যে ভাবলে আমি নিজে অবাক হয়ে যাই যে কিভাবে সেগুলো হয়। তখন কালে যে ব্যবসাটা ছিল সেটা শুধু বেসিক ওয়েতে আমরা রান করেছি, কিন্তু বর্তমান যে সময়, এই সময়ের সাথে সেটা অনেক পার্থক্য চলে আসছে। আপনার যে জিনিসটা আমি লং ওয়েতে যাচ্ছি না, সেখানে চলে আসছি যে মার্কেটিংয়ের যে ব্যাপার বলছেন, এটা কিন্তু আগেকার দিনে আমরা সাধারণত এই পাবলিসিটি করতে হইতো লোকাল নিউজ পেপারে। এটাই ছিল একমাত্র যে লোকাল মানুষের পেপার, অথবা এই যে মেনুগুলা যে আমরা ডোর টু ডোর যেগুলো, এইগুলোই ছিল। কিন্তু এখন তো আর সেদিন রয়েছে না, এখন তো হয়ে গেছে টোটালি ডিফারেন্ট। এখন আপনি যেটা সাধারণত ফেসবুক ইউজ করতে হবে, ইনস্টাগ্রাম করতে হবে, আরো স্টিভেজার সহ যাগুলো আছে ডিজিটাল না, এটা করতে হবে। আমি আপনাকে বলতেছি রিয়েলিটি, কারণ আমি একটা জিনিস নিজে যেটা রেস্টুরেন্ট হিসেবে যেটা দেখছি, এই কোভিড-19-তে কিন্তু আমরা অনেকে বলছি যে আমাদের রেস্টুরেন্ট ক্লোজ হয়েছে, ঠিকই খোলা ছিল, কিন্তু একটা জিনিস আমাদেরকে স্বীকার করতে হবে যে এই যে ব্রিটিশ গভর্নমেন্ট যে আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়েছে, এটা মানে আমরা অস্বীকার করতে পারবো না, আমি নিজে বিশ্বাসও করতে পারতেছি না। প্রথমত যেভাবে আমাদের কাউন্সিল থেকে যে একটা দেওয়া হলো এই প্রত্যেকে, তো এটা তো এই যে গ্রান্ট যারা দিয়েছে সবই পেয়েছেন, সাথে যে বাউন্স লোন যেটা দেওয়া হয়েছে, আমার মনে হয় ওভার 90% এটা নিয়েছেন। নেওয়ার পরে অনেকে কিন্তু এটা পাওয়ার পরে তার বেস্ট মানে হেলথি ব্যবসা করার জন্য খুবই, আমি ওয়ান অফ দেম, যেটা আপনার সাথে আমরা শেয়ার করবো আর কি। তখন কিন্তু হয়েছে কি, আমার কিন্তু আমি বিগিনিংয়ে অনেক খুব শঙ্কিত ছিলাম, আমি রেস্টুরেন্টের সহ টোটালি রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু 4 সপ্তাহ পরে আমি খুলেছি। তখন দেখা গেছে যে ঠিক হয়ে, যেটা আমার আইএসওয়াই যেটা বলেছেন, আইএসওয়াই আমরা তো আমি একমত, শুধু ব্যবসা না, তখন এই যে আপনার এনএইচএস যারা মানে হেলথে যারা ছিল, ওনাদেরকে কিন্তু আমাদের এই ইন্ডিয়ান মানে এই ইন্ডাস্ট্রি থেকে, আমাদের বাংলাদেশি যে কারি ইন্ডাস্ট্রি থেকে হিউজ সাপোর্ট দেওয়া হয়েছে। আমরাও নিজে দিয়েছি, আমার বন্ধু বান্ধব অনেকে আছে, মানে ফ্রিলি। ধন্যবাদ। একসাথে যে বিষয়গুলো নিয়ে আমাদের সব সময় একটু চিন্তিত, এবং আমরা চেষ্টা করছি কিছু কোনো একটি ভালো বিষয় নিয়ে কথা বলার, এবং সেই বিষয়গুলো যাতে আমাদের ইন্ডাস্ট্রির উপকারে আসে, ইন্ডাস্ট্রির সাথে যারা সম্পৃক্ত আছেন তাদের উপকারে আসে, এবং ইন্ডাস্ট্রি নিয়ে যারা চিন্তা করেন তারা উপকারে নিয়ে আসতে পারেন। সুপ্রিয় দর্শক, আজকের এই পর্যায়ে আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, আমরা প্রথমে বলেছি আমাদের সাথে আছেন আবুল কালাম আজাদ ছোটন, ইন্ডাস্ট্রি লিডার অ্যান্ড দি গভর্নর অফ বাদশা রেস্টুরেন্ট।
অ্যান্ড আমাদের সাথে আছেন একজন ইয়াং আই ক্যান সে এন্টারপ্রেনার সাফন চৌধুরী, অ্যান্ড তিনি হচ্ছেন ব্রিটিশ রাজ রেস্টুরেন্ট বা টেকওয়ের গভর্নর। এবং আমাদের সাথে আছেন আমাদের সবার সুপরিচিত ব্যক্তিত্ব অ্যাকাউন্টেন্ট মোহাম্মদ আয়াস মিয়া, একজন ইন্ডাস্ট্রি এক্সপার্ট যার অনেক কাস্টমার আছে এই ইন্ডাস্ট্রিতে, এবং যিনি সবসময় পরামর্শ দিয়ে থাকেন এবং কোভিডকালীন সময়েও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এবং মোহাম্মদ আয়াস মিয়া সহ যারা আজকে উপস্থিত আছেন তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা প্রোগ্রামটি দেখছিলেন, প্রথম পর্বে আমরা আলোচনা করার চেষ্টা করেছি যে কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে কি ধরনের নিয়ম আমরা মেনে চলা উচিত এবং কি ধরনের ইতিবাচক বিষয়গুলো আমাদের দিকে দৃষ্টি রাখা উচিত। সাথে সাথে আমাদের এই বিষয়বস্তুতে যে কথাটি খুব গুরুত্বপূর্ণ হয়েছে বা গুরুত্ব সহকারে এসেছে, সেটা হচ্ছে আগের সময়কার অবস্থা এবং বর্তমান সময়কার কম্পারেটিভ আলোচনা, তুলনামূলক আমাদের কি ধরনের পরিবর্তন এসেছে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আজকের এই প্রোগ্রামটি দেখছেন, আশা করছি এই প্রোগ্রাম থেকে আপনারা কিছুটা হলেও একটি বিষয়ের উপর গুরুত্ব দিবেন, যেটা হচ্ছে প্ল্যানিং, পরিকল্পনা। এবং আপনাকে বুঝতে হবে যে আপনি যখন আপনার ঘরের দরজা খোলা রেখে ঘুমাবেন, তখন সেই জায়গা থেকে কিছুটা ঘুম থেকে উঠে কিছু পরিবর্তন আপনি চোখে লাগতেই পারে, দেখতেই পারেন, কারণ সব জায়গায় যে সমান হবে তা কিন্তু না। এবং সেটা আমার মনে হচ্ছে সেটাকে আমরা বিবেচনা করতে পারি থার্ড পার্টির প্ল্যাটফর্মের কমিশন। Are they partner of this restaurant, or are they really charging any commission, or they are what is their strength? I mean, তারা কি করতে চাচ্ছে এবং তারা কিভাবে আপনাকে দিচ্ছে যেটা আপনি নিজে করতে পারছেন না। এই বিষয়গুলো কিন্তু আমাদের অনেক খুব গভীরভাবে চিন্তা করা উচিত। আমরা আজকে টেলিভিশনে টক শো করছি, প্রোগ্রাম করছি, এই বিষয়গুলো নিয়ে সবই কিন্তু মুখ দিয়ে বলছি, কিন্তু কাজে কতটুকু আমরা করছি। এখন পর্যন্ত আমাদের কমিউনিটিতে প্রায় 80% উপরে তারা কিন্তু ডিজিটালি সলভেন্ট না, তারা ডিজিটালি কিছু করতে পারছেন না। কেন? সেটা কেন হচ্ছে? যদি আমরা সেই জায়গায় 30% 40% পর্যন্ত, হাউ ডেয়ার 30% 40% দেওয়ার পরে কি থাকে আপনার একটা ব্যবসার? এবং যেখানে আমাদের 16 বছর 20 বছর আগে শেফের বেতন ছিল 400-500 পাউন্ড, সেই শেফের বেতন তো একই পর্যায়ে আছে। তাহলে আমরা কি ইন্সপিরেশন করছি শেফগুলোকে? আমাদের শেফ যে আমাদের অহংকার, সেই শেফকে আমরা কি অফার করছি? কেন পারছি না? কারণ আমাদের হিডেন কস্টগুলো ঢুকে আছে। হিডেন কস্টগুলো থেকে বের হয়ে আসার জন্য আমাদের অবশ্যই চিন্তা করতে হবে, পরিকল্পনা মোতাবেক আগাতে হবে। আমাদের অ্যাকাউন্টেন্টকে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। আমরা যারা গভর্নর আছি, যারা স্টাবলিশড, আজকে আমার সাথে দুইজন স্টাবলিশড গভর্নর আছেন, তাদের সাথে আমরা আলোচনা করতে পারি। আমাদের ইন্টার স্কিল এডুকেশন থাকতে পারে, আমাদের ইন্টার স্কিল বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে পারি। এটা শরমের ব্যাপার না, লজ্জার ব্যাপার না। কিন্তু কালকে যখন আপনার কারণে, আপনার মাধ্যমে আরেকটি প্রতিষ্ঠান উঠবে বা আর্থিক প্রতিষ্ঠান জেগে উঠবে, তখন কিন্তু সেটা ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে। সুপ্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমাদের অতিথি আবুল কালাম আজাদ, আপনার কাছ থেকে শুনছিলাম ছোটন ভাই। সো আপনি যদি একটু কন্টিনিউ করতেন। আমার একটা বিষয় আপনার কাছে জানার, যে আগের যেটা আপনি বলছেন আপনার উদাহরণ থেকে, আগের সময়কার অবস্থা বর্তমান সময়কার অবস্থার যে পার্থক্যটা। জি, ধন্যবাদ আপনাকে। না, যেটা আমি বলছিলাম যে আমরা যারা এই ইন্ডাস্ট্রিতে আছি, একটা জিনিস আমি আজকে এই টেলিভিশনের মাধ্যমে আমি সবার সাথে শেয়ার করতে চাই। কারণ হলো, বিশেষ করে আমার কথা আমি বলছি, আমি আমার জীবনের যে সফলতা, এই সফলতার কিন্তু আমার এই কারি ইন্ডাস্ট্রি, এটার জন্য আমি প্রাইড। এই ইন্ডাস্ট্রি থেকে আমার তদ্রূপভাবে আমি মনে করি আমাদের বাংলাদেশি কমিউনিটির শতকরা 95% সফলতা এই কারি ইন্ডাস্ট্রি দিয়েছে, সেটাকে আমরা রেসপেক্ট করি। কিন্তু আপনার যে প্রশ্নগুলো আসছে সেটার দিকে আমরা ভালোভাবে, যেহেতু ইন্ডাস্ট্রিটি নিয়ে অনেক দিন ধরে আপনি জানেন বিভিন্ন সাংগঠনিকভাবে কাজ করছে এবং এখন জড়িত রয়েছি, তা আমাদেরকে দেখতে হবে যে আমাদের এই বর্তমান যে সময়, এই সময়ের মধ্যে যে মার্কেটিং যে সাইডটা, সেটা কিভাবে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। প্রথমত আমি আমার কথা বলছি যে বেসিকভাবে আমি রেস্টুরেন্ট রান করেছি। আমার রেস্টুরেন্ট, আমি 2-3টা রেস্টুরেন্ট অনেকে জানেন রান করি বেসিকভাবে। কিন্তু বেসিকভাবে যদি আমি রেস্টুরেন্ট রান করি এবং সেখান থেকে যদি আমার এক্সপেকটেশন থাকে, যে তাইলে তো সেটা হবে না। যেটা আপনাকে আমি আজকে বাস্তবে বলতে চাই, আপনি আমার রেস্টুরেন্টের নাম বলছেন, কিন্তু এই যে লকডাউন শুরু হয়ে গেল আজ ভাই, এই লকডাউন শুরু হওয়ার পরে কিন্তু আমি রেস্টুরেন্টের কাজ করেছি।
হিউজ কাজ, মোটামুটি বিরাট একটা কাজ করেছি। এবং আমার একটা ভীষণ, যেহেতু বর্তমান সময়ের সাথে আমাকে অ্যাডজাস্ট করে চলতে হবে, এবং কাস্টমার মধ্যে যেটা আমার আপনারা সেটা বলবে যে এইজের মধ্যে একটা কাজ, যারা মানে একটু বয়স্ক ওদের কিন্তু অন্য ধরনের একটা পরিবেশ চায়, কিন্তু যারা ইয়াং তারা কিন্তু আপডেট, তাদের সবকিছু হয়। আপনারা লক্ষ্য করে দেখবেন, মনে করেন আমাদের সবাই টাউনের লোকালি এই যে কি বলে বুক শপ আছে না, দেখবেন 6 মাস অথবা 1 বছরের পরে কিন্তু ওদের কাউন্টার চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমাদের মধ্যে 30 বছর 20 বছর 25 বছর চলে যায়, এক ডেকোরেশন দিয়ে মনে করেন যে এটা হয়ে যাবে। শুধু কারি হলে হবে না, যেটা বলছো বাবা, শুধু কারি দিলে হবে না, সবকিছু কারি লাগবে, সার্ভিস লাগবে এবং অ্যাটমসফিয়ার লাগবে। অবশ্যই তখন আপনি বুঝতে পারবেন কি হয়। আপনি যেটা বলছেন এখানের মধ্যে হিডেন ব্যাপারটা, সেটা আমি ভালোভাবে লক্ষ্য করেছি। আমি আমার কথা বলছি যে আমি যে সময় এই কাজটা শুরু করে, আমি এই অক্টোবরের 13 অক্টোবর আমি গ্রাউন্ড ওপেনিং করেছি। আমি কিন্তু কোনো প্রোভাইডারের কাছে যাই নাই, যেটা আমি এখন বলতেছি। যেহেতু বর্তমানে ওয়েবসাইট যেটা, এটা তো কম্পালসারি, মানে অনলাইন অর্ডার তো হয়ে যায়। আমি আমার নিজস্ব একটা ওয়েবসাইট করেছি, এবং আমাকে ইকোসিস্টেম যেটা একটা কোম্পানি আমাদেরকে তারা সাপ্লাই মানে সাপোর্ট দিয়েছে, এবং এটা আমাদের বাংলাদেশি ডেফিনেটলি আমাদের মনে করি আমরা, যেহেতু আমাদের মধ্যে এক্সপার্টিস যারা আছে, ওয়াই ইউ ডোন্ট ইউজ দেম, তাদের কাছ থেকে ইউজ করতে হবে, তাদের বেনিফিট হবে, আমারও বেনিফিট হবে, ট্রু কথা। এবং আমি ওয়েবসাইট করার পরে বিশেষভাবে চিন্তা করলাম যে কিভাবে কি হয়। তবে এখানের মধ্যে ফেসবুকের কথা আমি আগে উল্লেখ করে গেছি, ফেসবুকে অলরেডি আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছি যে এই জিনিসটা হচ্ছে, এবং আমার নতুন করে আমি ওয়েবসাইট, যে আমার অ্যাড্রেস, ওয়েবসাইটের নতুন অ্যাড্রেস দিয়েছি। তো ভীষণভাবে চিন্তা যে এই সময়ের মধ্যে আমার বন্ধু বান্ধব অনেকে বলছে যে কি হবে না হবে। তো আমার আত্মবিশ্বাস ছিল, যেহেতু আমি সময় উপযোগী একটা এই প্রতিষ্ঠান গড়ে তুলেছি। আমি 2 সপ্তাহ মোটামুটি একটা গুড স্টার্টিং হয়েছিল। তবে যে সময় সেখানে লকডাউন আসলো 5 তারিখে, তখন আমার টেকে সম্পর্কে তেমন একটা ধারণা ছিল না। আমি খুবই চিন্তিত ছিলাম যে কিভাবে আমি ম্যানেজ করব। কিন্তু আজকে আমি 1 ইয়ার বলছি এখানে বসে, আমি যেটা চিন্তা করেছিলাম না, এর চেয়ে অনেক ভালো টেকো ব্যবসা আমি করতেছি। ইভেন স্যাটারডে নাইট আমি কিছু সার্ভিস দিতে পারি নাই। মেইন উদ্দেশ্য হচ্ছে আপনি প্রস্তুত ছিলেন। জি, আমার এই টেকনিকটা যেটা করতে পারি, টেকনিক্যাল, যেহেতু অনলাইন অর্ডারগুলো আসতেছে আমার, এই যে আপনি আবার থার্ড পার্টি প্ল্যাটফর্মের ওই যে কস্টটা কিন্তু আপনি কভার করে ফেলছেন। এখানে আরেকটা জিনিস আছে, এখানে আমি তো নাম বলতে পারবো না, অন্যরা যারা প্রোভাইড করে হয়তো আপনারা সবাই জানেন। অনেকে বলছে যে দে আর অলরেডি এস্টাবলিশড, তাদের যদি এখানে না হয় তাহলে এই এরিয়াতে যে সময় সার্চ করবে কাস্টমার ইজিলি আপনার রেস্টুরেন্টের নাম চলে আসবে। কিন্তু এখানে দেখা গেছে ওদেরকে যে আমি চার্জ দেবো, বলে দেখেন যদি 15% শুধু ওই যে আমাদের অর্ডারটা সে পাস করে দিবে, সেজন্য ওকে আমি 15% দেব, প্লাস বিআইটি আসবে, সাথে সাথে ওয়ান টপ সেলসের উপরে আবার 20%। এইভাবে যদি হয়ে যায় তাহলে আমার যে 10-15 জন স্টাফ নিব এবং আমি যে গ্রোসারি মালটা আনবো, এইগুলা করবো, তো আমি কি করব? এটা তো আমাকে চিন্তা করতে হবে। যদি শুধু বিগ ভলিউম দিলে তো হবে না। তো এটাই আমি বলতে চাচ্ছি এখন যে আমাদেরকে সময়ের সাথে অ্যাডজাস্ট করতে হবে, কিন্তু আমি একটা জিনিস চিন্তা করতে হবে, আমাদের অবশ্যই পরিকল্পনা থাকতে হবে। একটা জিনিস আমি বলি, শুধু এক জায়গায় পাইলাম, যেটা আগে বলছিলেন 5000 করে সবাই নিয়ে একটা টেকওয়ে বিজনেস করলাম, তা কিন্তু সময় না, এখন সেদিন চলে গেছে। এর জন্য আজ পর একটা জিনিস দেখছি, অনেক রেস্টুরেন্ট কিন্তু বন্ধ হইতেছে, ঠিক না? আমরা তো বলতেছি, কিন্তু আপনি ভিতরে যান, খোঁজ নেন, কারণ কি? আপনি হিডেন কস্ট, হিডেন কস্ট, এবং বর্তমানে যে অবস্থায় ব্যবসা আপনি রান করতে হবে, সে স্ট্যান্ডার্ড যদি আপনি মেইনটেইন করতে না পারেন, ইউ ক্যান সার্ভাইভ। ইটস ক্লিয়ার। ধন্যবাদ ছোট ভাই, আপনার কাছ থেকে অসাধারণ এক্সপ্লেনেশন আপনি দিয়েছেন, এবং আপনি আমার মনে হয় একবারে পয়েন্ট টু পয়েন্ট কথা বলেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সাফন চৌধুরীর সাথে একটু কথা বলতে চাচ্ছি। সাফন, আমি জানি যে আমি সোশ্যাল মিডিয়াতে ইউ আর অ্যাক্টিভ, অ্যান্ড I mean you have done some tremendous job during the COVID-19, and also you're planning, আমরা যেটা বলি এখন, মানে ছোটন ভাই আমার সাথে একমত হবেন যে আমরা শুধু বলি ইয়াং জেনারেশন এই ইন্ডাস্ট্রিতে আসতেছে না, ইয়াং জেনারেশন নাই, বাট ইউ আর দি এক্সাম্পল। You are the example. So what are the examples you already made for the industry? And our topic, what is the topic today? The hidden cost. How you overcome the hidden cost? And what's your message to your colleagues who running? I think
I'll echo what Chacha said there is. এবং Safwan, sorry to interrupt. Sorry. Before you start, if you can tell us when did you establish your British Raj? Okay, so the backstory of my family and my heritage is আমাদের ফ্যামিলি যখন এই দেশে যখন আসে চাচার মতো আমার দাদা রেস্টুরেন্ট শুরু করেছেন, আমার নানা রেস্টুরেন্ট শুরু করেছেন 1958. British Raj আমার দাদা এস্টাবলিশ করেছেন 1976 in a town in Royston in Hertfordshire. When did you get involved with that? And so 76 is much before my time when I জন্ম আগে। That's why we think. আমার দাদা অনেক দীর্ঘদিন মানে এস্টাবলিশ ছিলেন, উনি রিটায়ার করছেন আমার বাবার সাথে 2003 or 4 ওরা রেস্টুরেন্ট বন্ধ করে দিছে। And obviously as I grew up আমি অনেক সাকসেস দেখেছি। আমার নানা রেস্টুরেন্ট এখন আছে in Lower Sloane Street, Great India Tandoori Restaurant since 1958, এখন থার্ড জেনারেশন চলতেছে। আমার মামা গৌরব ভাই শ্যাম্পান গ্রুপ ইন কেন্ট অনেক সাকসেস আমি দেখেছি থ্রু আউট মাই আপব্রিঙ্গিং। আর ইভেন আমাদের নিজের রেস্টুরেন্টের হেরিটেজ ছিল, যার কারণে মানে বিকজ আই ব্রট আপ ইন রোস্টন অ্যান্ড যারা জেনারেশন টু জেনারেশন যারা খাইছে বা গেছে বা শিখছে এই যে বাংলাদেশি খাওয়া বা দিস ব্রিটিশ কারি উইভ বিকাম নোন ফর, ওরাও বলছে যে Safwan, your grandfather is friend with my grandfather, your father is friend with my father. When they went to school, they went to the local restaurant. তখন একটা কিউরিওসিটি ছিল। আর I was from very small British mostly white English community. আমি শুধু একজন ছিলাম, not even just Bangladeshi, Asian Muslim. তখন I became more and more interested in this hospitality business. তখন when I was in school I studied work placement in a local restaurant, an Italian restaurant, and then progressed, began more experience in different cuisine, standard curry house, fine dining style. When did you and I started my first business 2015 যখন আমার বয়স 18 ছিল, from the age of 18, and this was before we did a British Raj. Influenced or inspired by your I was inspired by my grandfather, my father's journey, and I was very passionate to start a first business. I mean, in my last year of studies before university, I studied in Peter Jones Enterprise Academy. So if you watch BBC2, the Dragon's Den, Peter Jones had his Enterprise Academy. তখন আমার studies ছিল যে how to set up as an entrepreneurship and enterprise, and how to build the business plan, and how to market a business or what you need. Thank you. Safwan, my last question to you. How did you overcome and how do you overcome? Do you think that you overcome the hidden costs? The main thing, Akram bhai, যেটা চাচা বলছেন, the implementing technology is a great thing because it saves you cost in the hidden cost as well as staffing costs. You can use your staff more effectively in different parts of your restaurant, and I think we should invest. That saving is not just to go in the pocket. When you save, you should reinvest. So the reinvest করবেন, it's like a well-oiled machine or service in the car. If you just keep driving without a service, without MOT, it would go wrong. But if you reinvest the small amounts, engine oil কিছু দিতে হয়। exactly, and the same thing for business. Even আমি বলবো during the lockdown, we were doing mashallah very well, but I invested in small things, little like for example, you follow other businesses, different type of business, not just us. যে কোনো ভালো estate agent, like a letting agent or estate agent, একটা ভালো গাড়ি থাকে with the branding and the name, telephone number, client কে নিয়ে যাওয়ার জন্য, but just to advertise. I bought a little Mini Cooper branded with our name for no reason. আমি just চালাই দিনে, go to Tesco or go to the vegetable shop, delivery দেওয়ার সময়, people will see it's a small reminder, giving small incentive. আমরা NHS এর জন্য করছিলাম since March until now. We received great recognition, which we didn't do for recognition. একটা legacy জন্য আজকে আসি কালকে নাই. Congratulations. Thank you very much. Thank you, Akram bhai. We want to inspire because আমি বলবো যে এই ইন্ডাস্ট্রি যেটা আমাকে দিছে, শুধু আমি নয়, আমার বাবাকে দিছে, আমার দাদাকে দিছে, আমার নানাকে দিছে, it's with the, beyond your expectation. Is really আমাদের হোল কমিউনিটিকে দিছে। সো এই জন্যই কিন্তু আমরা এটা নিয়ে কথা বলছি, কারণ আমরা হয়তো চিন্তা করতে পারি যে আই এম ওকে, ইউ আর ডুইং বিজনেস, হি ইজ ডুইং বিজনেস, বাট ইউ গাইস আর হিয়ার টুডে, ওয়াই?
this is not probably your benefit, this is for the benefit of wider community, Definitely. আমাদের communityর জন্য. So Definitely. thank you very much, Safwan, and I really appreciate your hard work during the COVID-19 and all of our governors, and as well as Sultan Bhai mentioned as well, আমাদের যে past ছিল, যে past নিয়ে আমরা really feel we are proud of this. Definitely. And আমরা অবশ্যই আমাদের বর্তমানকেও আমরা প্রাইড করেছি কোভিড-19 সময়কালীন সময়ে আমরা কাজ করে, পাশাপাশি ভবিষ্যৎকেও আমরা কিন্তু টিকিয়ে রাখতে হবে। সাফওয়ান, 100%. you are there as a young governor, so I would say you are the inspirational governors for the other young generation, I mean other young governors, so please carry on your good Definitely. work, and I hope সাফওয়ান চৌধুরীর মতো আরো অনেক গভর্নরকে আমাদের এই মিড দ্য গভর্নর প্রোগ্রামে আমি দেখতে চাই, I'll be যাদের বয়স I'm not going to disclose your age, but yes, you are so young, and thank you very much, and Thank you. best of luck. Thank you, Akram. Can I just speak to Mohammad Ayas Bhai? Ayas Bhai, can you hear me? জি ভাইয়া, জি। জি, Ayas Bhai, আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে এসেছি। আপনাকে আমরা সব সময় কিন্তু কাছে পাই, যখনই আমরা প্রয়োজন হয় আয়াস ভাই আপনি আমাদের ডাকে সাড়া দেন, এবং আমার মনে হয় আপনার মাধ্যমে এই কমিউনিটিতে যারা অ্যাকাউন্টিং সার্ভিস বা সেবা নিচ্ছে বা নিতে যাচ্ছে তারা কিন্তু অনেক উপকৃত হচ্ছে। আসবে আপনার কাছ থেকে আমরা আরো কিছু শুনতে চাই আজকের এই টপিককে কেন্দ্র করে। আমি কোনো প্রশ্ন করতে চাই না, আমার মনে হয় ইউ আর দি ভেরি রাইট পারসন টু আস্ক ইউ কি ধরনের হিডেন কস্ট আমরা কমানো উচিত ডাইরেক্টলি, কিভাবে সেটা আমরা করতে পারি। ধন্যবাদ। আমি আমার সাটন ভাইরে এবং বাতিজা সাফওয়ানরে ধন্যবাদ দিলাম যে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা তেন করছেন, ভেরি প্রোডাক্টিভ এবং খুব ইউজফুল হইব একটা আমরা কমিউনিটি লাগি। সো প্রথমত হইল গিয়ে যে আমরা রেস্টুরেন্ট যে ট্রেডিশনাল ওয়ে যেভাবে আগে চালাইছেন আমরা গতানুগতিক ওয়ে, ইচ্ছা থেকে হইয়াই এখন স্ট্র্যাটেজি আমরা চেঞ্জ করতে হইব। যেভাবে সাটন ভাই কইছেন এখন হইল গিয়ে অনলাইনের যুগ, তাই যুগোপযোগী করার লাগি আমরা রেস্টুরেন্ট হলো অনলাইন ভিত্তিক, যেভাবে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ বা লোকালি বিভিন্ন গ্রুপ কমিউনিকেশন এগুলা ইমপ্রুভ করার মাধ্যমে কিন্তু বালা স্ট্র্যাটেজি চেঞ্জ করে বালা করতে পারবা, 1 নম্বর। 2 নম্বর হইল কি থার্ড পার্টি যেটা আমরা কোনো সময় দেখা যায় যে 3টা-4টা থার্ড পার্টি অর্গানাইজেশন রে আমরা গভর্নর হলে কমিশন দেওয়া যায়। সো একটা না করিয়া নিজে যদি একটু পয়সা ইনভেস্ট করেন এবং নিজে যদি ওয়েবসাইট ডেভেলপ করেন, নিজে যদি আইটি সেক্টর বিভিন্নভাবে ডিজিটাল সাইট ডেভেলপ করিয়া এটলিস্ট একটা থার্ড পার্টিরে কমাইয়া, যেখানে 20% আপনি দিতে আসলা, যেখানে 20% আপনি পে কররা একটা থার্ড পার্টিরে, এখানে আপনি 10% ডিসকাউন্ট দৌকা আপনার কাস্টমাররে, এবং লোকাল একটা কাস্টমার বেস গঠন করুকা, এবং ডিজিটালি আপনি ওয়েবসাইট ওপেন করুকা, ওয়েবসাইটের মাধ্যমে আপনি অফার দৌকা, যেভাবে ওয়েবসাইটের থ্রুতে যদি আপনি 10% ডিসকাউন্ট দেন তবুও আপনার লাভ, যেহেতু আরো 10% আপনি সেভ করতে পাররা, প্লাস আপনি একটা কাস্টমার বেস বিল্ড আপ করতে পাররা। আমার আরেকটা বিষয় আয়াস ভাই আপনার সাথে একটু অ্যাড করে নেই, অথবা বলে যাব, আমাদের সময়ও শেষ। এই কথার সাথে কিন্তু আরেকটা বিষয় আমাদেরকে খুব সতর্কতার সহিত চিন্তা করতে হবে, যে আমরা শুধু চিন্তা করছি তাদেরকে 20% দিচ্ছি, কিন্তু সাথে সাথে যেটা নাকি সম্পদ, যেটা নাকি জিডিপিআর পলিসিতে এখন করা আছে যে আপনি অন্য কাউকে আপনার কে অনুমতি কেউ দেয় না এমন কাউকে কিন্তু আপনি মার্কেটিং করতে পারবেন না। যখনই আপনি থার্ড পার্টি প্ল্যাটফর্মগুলোতে যাচ্ছেন তখন কিন্তু ওদের কিন্তু হয়ে যাচ্ছে ওই ডেটাটা, এটা কিন্তু আপনার কাছে, আপনার রেস্টুরেন্টে অর্ডার দিচ্ছে ঠিকই, কিন্তু দিস ইজ নট ইয়োর কাস্টমার, দিস ইজ দেয়ার কাস্টমার। সো ইউ ইন ফিউচার ইউ নেভার গোনা বি এবল টু সেন্ড দেম এনি মার্কেটিং মেসেজ, এনিথিং অ্যাবাউট ইয়োর সেলফ এন্ড এনি অফার্স। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 20% এর জায়গায় 10% দিয়ে দিচ্ছে, কোনো সমস্যা নাই, কিন্তু ওই জায়গাতে কিন্তু আপনার এই মেইন অ্যাসেটটা কিন্তু সে নিয়ে যাচ্ছে, আগামী 10 বছর পরে এটা খুব একটা ভয়াবহ আকার ধারণ করবে। যে আসবে খুব ছোট করে শেষ করতে হবে, আমাদের সময় শেষ হয়ে গেছে। আরো 2টা পয়েন্ট আছে আমার হিডেন কস্ট। একটা হলো কি ইউটিলিটি। তো ইউটিলিটি আমাদের যে গভর্নর যারা আছেন অনেকে করতেছেন, অনেকে হয়তো জানেন না যে প্রতি বছর কিন্তু তারা এটা রিনিউ করে। আপনি এখন যে রেটটা দিতেছেন, যদি আপনি রেট এক্সপায়ার হওয়ার আগে, কন্ট্রাক্ট এক্সপায়ার হওয়ার আগে যদি আপনি রিনিউ করেন না, তাহলে অটোমেটিকলি তারা কিন্তু ডাবল রেটে নিয়ে নেয়। ওইটা খেয়াল রাখবেন। এবং ইউটিলিটি খুবই ইম্পর্টেন্ট। প্রায় 500 ফোনের মতো আপনি মান্থলি পে করতেছেন। আর এইটা এরা কিন্তু, আমি নাম বলবো না, যে কোম্পানিগুলা কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে তারা কিন্তু এটা ইনক্রিজ করে ফেলে। সো আপনি কন্ট্রাক্ট শেষ হওয়ার আগে আপনি এটা রিনিউ করবেন।
সেকেন্ড হলো বিজনেস রেট রিলিফ। এটা অনেক গভর্নরে করেন যে আপনি রেট যদি পে করে থাকেন তাহলে আপনি মেক শিওর করবেন যে আপনার লোকাল কাউন্সিলের সাথে স্মল বিজনেস রেট রিলিফ অ্যাপ্লিকেশন করে আপনি এই যে রেট রিলিফটা পাচ্ছেন নি, অথবা 12,000-এর নিচে হইলে আপনি একটা এক্সামশন পাচ্ছেন, এগুলা যদি আপনি অ্যাপ্লাই করেন না রেট রিলিফের জন্য তাহলে কিন্তু তারা 100% রেটে নিবে। আরো কিছু কুটিনাটি জিনিস সকল আছে যেগুলো আপনি অ্যাকাউন্টেন্টের সাথে বসে একটা প্ল্যান করে একটা পুরো স্ট্র্যাটেজি মেইনটেইন করবেন এবং বাজেট করে বিজনেস চালাইবেন। ইনশাআল্লাহ আমার সাফওয়ান ভাইয়ের মতো, বাতিজার মতো, সাটন ভাইয়ের মতো যদি আপনারা এইভাবে কনসার্ন থাকেন তাহলে ইনশাআল্লাহ এই মার্কেট আরো আপনার মতো অ্যাকাউন্টেন্টেরও প্রয়োজন আছে। আয়েশ ভাই আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করব, 10 সেকেন্ডে উত্তরটা মানে হ্যাঁ আশা করব। আমাদের কমিউনিটিতে যারা শেফ কাজ করেন তাদের বেতন লাস্ট 10 ইয়ার্সে কেমন পার্সেন্টেজে বেড়েছে? খারাপ না, এখন লাস্টে এখন তো অ্যাবাউট 400-500 পাউন্ড তারা পাইতেছেন, এবং 400-500 এর সাথে আগে কিন্তু 300-র মতো ছিল। আর এই হিসাবে কিন্তু তেমন একটা খারাপ হয় নাই, বাট এটা ডিপেন্ড করে বিজনেসের উপর। যারা বিজনেস টার্নওভার কম তারা কম দিতেছে। থ্যাংক ইউ আয়েশ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। ছোটন ভাই আপনাকেও ধন্যবাদ, অনেক দূর থেকে আমাদের সাথে জয়েন করেছেন এবং বেস্ট অফ লাক উইথ ইওর কনসেপ্ট এন্ড আইডিয়া। সাফওয়ান চৌধুরী থ্যাঙ্কস অ্যাগেইন, এন্ড যেটা আমরা বলেছি আমরা সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আয়েশ ভাই আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা প্রত্যেক সোমবারে এই প্রোগ্রামটি আপনাদের জন্য সম্প্রচার করে থাকি এবং রিপিট আপনারা দেখেন মঙ্গলবার রাত 12টা থেকে 1টা। আপনাদের এই প্রোগ্রামটি ইন্ডাস্ট্রি রিলেটেড এনটিভির বিশেষ আয়োজন মিট দ্য গভর্নর। প্রোগ্রামটি দেখতে থাকুন। ভবিষ্যতে আমরা আরো অনেক নতুন ধরনের চেঞ্জ নিয়ে আসবো, টপিক নিয়ে আসবো, যে বিষয়বস্তুগুলো আপনাদের জন্য, আপনাদের প্র্যাকটিক্যাল লাইফের জন্য কাজে লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেফ সিকিউর থাকুন। ধন্যবাদ।